নির্বাচনকালীন সরকার নিয়ে কংগ্রেসম্যানদের আলোচনা, সংবিধানের বাইরে সমঝোতা নাকচ সরকারের, তত্ত্বাবধায়কে অটল বিএনপি, ভোটাধিকার নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। সুষ্ঠু নির্বাচনে শতকরা 10 সিটও পাবে না আওয়ামী লীগ বলেছেন মির্জা ফখরুল। এবার ক্ষমতায় না এলে 50 বছর পিছিয়ে যাবে বিএনপি বলেছেন তথ্যমন্ত্রী। ডেঙ্গুতে দেশে একদিনে 11 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2905 জন। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ডিমের দামের দায় প্রাণী সম্পদের উপর চাপালেন বাণিজ্যমন্ত্রী। নিয়ন্ত্রণে না এলে আমদানির হুঁশিয়ারি, আমদানির প্রয়োজন নেই জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো পথ আছে কিনা মার্কিন কংগ্রেসম্যানরা তা জানতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, সংবিধানের বাইরে গিয়ে সমঝোতার সুযোগ নেই, সরকার পতনের দাবি নিয়ে কোনো সমঝোতা হবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাককর্মিক ও এডওয়ার্ড কেইস। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে। সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ আলী আরাফাত, রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। নির্বাচন, রোহিঙ্গা, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ নানা ইস্যুতে আলোচনা হয়। 2 ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে যান কংগ্রেসম্যানরা। এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, সব দল চাইলে সংঘর্ষ মুক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব, তা কংগ্রেসম্যানদের জানিয়েছেন তিনি। আমরা ইলেকশন চাই, ফ্রি অ্যান্ড ফেয়ার। তোমরা এই ব্যাপারে আন্তরিকভাবে যতগুলো দল আছে সব দলগুলো যদি আপনার ইলেকশনে যোগদান করে এবং তারা যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয় যে তারা ফ্রি ফেয়ার এবং নন ভায়োলেন্ট ইলেকশন চায়, তাহলেই নন ভায়োলেন্ট হবে। সবার অক্ষমতের ভিত্তিতেই নন ভায়োলেন্ট হয়। আমরা সরকার আর ইলেকশন কমিশন চাইল যে আপনার নন ভায়োলেন্ট হবে, ইট উইল নট হ্যাপেন। তো তারা বলেছে যে তোমাদের কোনো সমঝোতার পথ আছে কি না। আমরা বলেছি যে তাদের যে দাবি সরকার পতন হবে, তারপরে তারা ওইটাতে আমরা কোনো মতে সমঝোতার কোনো স্কোপ নেই। তোমাদের দেশে তোমাদের সরকার কি পতন হবে ইলেকশনের সময়? নিশ্চয়ই না। আর এরকম যদি ডিমান্ড তোমরা কি যত আলোচনায় বসবা? নিশ্চয়ই না। ওগুলো আসছে প্রশ্নে উঠতে পারে না। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করব। বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের বিষয়টিও তাদের জানানো হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের কাছে বিভিন্ন লোকজন বলছেন যে বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গা, এরা চায়নার খপ্পরে পড়ে গেছে, চায়নার গোলাম হয়ে গেছে, তোমরা চীনের ভিতরে চলে যাচ্ছ। আমরা বলছি জি না। তারপরে আমরা বলেছি যে আমরা চীনের ডেট্রপও যাচ্ছি না। আমাদের যত কি হয়েছে, এই চীন থেকে আমরা যে ঋণ নিয়েছি এটা 1%-এর মতো, ইটস নট এ বিগ ডিল। এর আগে সকালে মার্কিন দূতাবাসে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন তারা। তারপর সোজা চলে যান ধানমন্ডি 32-এ। সেখানে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের পাশাপাশি তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দুই কংগ্রেসম্যান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে 2 দফায় বৈঠক করেছেন সফররত 2 মার্কিন কংগ্রেসম্যান। রবিবার বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে 2 দফায় আলোচনা হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা কোনো কথা না বললেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তার দল আশাবাদী বলে জানান বিএনপির শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। পরে সুশীল সমাজের বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন 2 কংগ্রেসম্যান। শুভ মাহফুজের রিপোর্ট। রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিকেলে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনীতিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ধারাবাহিক বৈঠক করেন 2 কংগ্রেসম্যান। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নাহিম রাজ্জাক ও 2 নারী সংসদ সদস্য। আর বিএনপির পক্ষ থেকে বৈঠকে যোগ দেন দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং জাতীয় পার্টির পক্ষে জিএম কাদের স্ত্রী শেরিফ কাদের। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা কথা না বললেও বৈঠক শেষে বিএনপির প্রচার সম্পাদক জানান, বৈঠকে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন 2 কংগ্রেসম্যান। নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু হয়, শান্তিপূর্ণ হয়
এবং একটা অংশীদারিত্বমূলক নির্বাচন হয়, সেই নির্বাচনটা যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় অথবা নিরপেক্ষ যে নামেই হোক না কেন সেই সরকারের অধীনে হয়, সেটা আমরা চেয়েছি, সেটা আমরা আলোচনা করেছি এবং ব্যাপক আলোচনা হয়েছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী এদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক নেতারা বের হওয়ার পরপরই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন কংগ্রেসম্যানরা। 2 ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, গণতন্ত্র, মানবাধিকার ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনা হয়েছে। স্পষ্টভাবেই বলতে পারি এবং অনেকেই নিশ্চয়ই বলেছে যে এই দেশে নির্বাচন হয়নি, অনির্বাচিত একটা সরকার রয়েছে, তারা যেইভাবে দখল করে আছে সেটাতে বাংলাদেশের মানুষ নিপীড়িত, বাংলাদেশের মানুষ অত্যাচারিত, সেটা নিয়ে আমরা বলেছি। তত্ত্বাবধায়ক সরকারটা জিনিসটা কি, কেমন হয়, অন্য দেশে আছে কি নাই, এগুলো জিজ্ঞেস করেছেন। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ছিল, হয়েছে, এখন নাই, ঠিক আছে। এখন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে নিয়ে আসা দরকার কি দরকার নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। ভোটাধিকার আমাদের এটা মানবাধিকার এবং এটা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে যে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তো এর কোনো বিকল্প নেই, আমাদের এটা প্রতিষ্ঠা করতে হবে এবং এই সমাধানটা কিন্তু আমাদেরকে করতে হবে, বাইরের কেউ করতে পারবে না। সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মার্কিন এই 2 কংগ্রেসম্যানের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধারণা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ শতকরা 10 সিটও পাবে না। মানুষ এই সরকারের পরিবর্তন চায়, পরিবর্তন আসছে বলেও নিশ্চিত তিনি। আন্দোলন তুঙ্গে উঠলে সরকার জঙ্গি নাটক শুরু করে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আকন্দ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কুকুর 54তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের প্রতিহিংসার কারণে আরাফাত রহমান কোকো বিদেশে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। সরকার এখন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। বেগম জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন তাকে বিদেশের অ্যাডভান্স সেন্টারে নিয়ে চিকিৎসা করাতে। বেগম জিয়া বেঁচে থাকুক, সরকার মনে হয় সেটা চায় না বলে মন্তব্য করেন তিনি। সরকারের সময় শেষ হয়ে আসছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার ক্ষমতায় আসেননি, এসেছেন তো, তাহলে আজকে কেন সেটা পুরোপুরি বাতিল করে দেওয়ার কোনো কথাই শুনতে চান না? কারণ আপনারা জানেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া যায় তাহলে তারা শতকরা 10টি আসনও পাবে না। বন্ধু, আমরা অত্যন্ত আশাবাদী। অনেকে আমাকে বলে, আপনার মুখে এত হাসি দেখি কেন সবসময়? আমি হাসি এই জন্য দেখবেন যে আমি তো দেখতে পাচ্ছি পরিষ্কার যে এই ভয়াবহ দানব আমাদের মুখ থেকে সরে যাচ্ছে জনগণের উত্তাল তরঙ্গের মুখ। আপনারা নিশ্চিন্ত থাকেন যে পরিবর্তন আসছে, পরিবর্তন হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, গণতন্ত্রের জয় হবে ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিন 10 থেকে 15 জন মানুষ ডেঙ্গুতে মারা গেলেও জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকারের সেদিকে নজর নেই। মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযান নিয়েও কথা বলেন তিনি। তখন আন্দোলন উঠতে থাকে, দেখবেন ঠিক তার আগে এই জঙ্গি নাটক অনুষ্ঠিত হয়। প্রত্যেকবার দেখবেন, প্রতিটি ক্ষেত্রে দেখবেন, এবং এটা হচ্ছে অমিনাস সাইন। এখন দেখবেন যে এই জঙ্গি কথা বলে বলে মানুষকে ডাইভার্ট করবে, তাদের দৃষ্টি সরিয়ে নেবে, নিয়ে ওই পশ্চিমা বিশ্বকে আবার সেই জুজুর ভয় দেখাবে যে এই দেখো বাংলাদেশে আমরা যদি না থাকি তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। বন্ধুগণ, এইভাবে বিভিন্নভাবে এই নাটক করতে 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 তারা এই জায়গায় এসে পৌঁছেছে। অন্য কিছু নয়, বিএনপি চায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সারা বিশ্বের চাপে ভীত সন্ত্রস্ত সরকার। শেষ সময় আসে, ধর্মের কল একবার না একবার বাতাসে নড়েই, ওই বাতাসে নড়তে শুরু করে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
আগামীতে ক্ষমতায় যেতে না পারলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রবিবার সকালে সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অধিদপ্তরের 7 দিনের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় ডক্টর হাসান মাহমুদ বলেন, আগামীতে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তাই দল হিসেবে বিএনপিকে টিকিয়ে রাখাই তাদের জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি। সবকিছুতে পাকিস্তানকে অনুসরণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সে দেশে যাওয়ার পরামর্শ দেন হাসান মাহমুদ। ক্ষমতায় আসতে না পারলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে। বিএনপি দলটা টেকানোই কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য, এবং বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নাই। কারণ জনগণের উপর বোমা নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে, মানুষ পুড়িয়ে, মানুষের সহায় সম্পত্তি পুড়িয়ে, সর্বোপরি পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে তাদের পক্ষে কখনো ক্ষমতায় আসা সম্ভবপর নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। মুষ্টিমেয় কিছু লোক ধর্মকে অপব্যবহার করছে। জঙ্গি সন্ত্রাস নির্মূলে আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের উন্নয়ন ও খেদমতে কাজ করে থাকে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী প্রচার ও প্রসারে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী 5 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর অনেক চক্রান্ত সত্ত্বেও দেশকে এগিয়ে নিয়ে গেছেন জাতির পিতা। তার দেখানো পথ অনুসরণ করে ইসলাম ধর্মের প্রসারে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন। ক্ষমতায় থাকলে ইসলামের মর্মবাণী ছড়িয়ে দিতে কাজ করবেন বলেও আশ্বস্ত করেন সরকার প্রধান। যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার নামে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে সামান্য মুসলিমের কয়েকজনের জন্য? এটা সত্যিকার যারা এই ধর্মে বিশ্বাস করে তাদের জন্য খুব কষ্টদায়ক। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত কুসংস্কার, জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলি নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, এবং আমাদের ছেলেমেয়েরা যেন এই বিপদে না যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি। প্রধানমন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে নিরীহ মানুষকে হত্যা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শেষ বিচার করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে শেষ বিচারের দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। তাহলে নিরীহ মানুষকে হত্যা করে বেহেশতে কিভাবে যান? আর যারা এ পর্যন্ত এই জঙ্গিবাদী করে মানুষকে হত্যা করেছে, তারা হত্যা করেছে এবং বলেছে তারা নাকি বেহেশতে যাচ্ছে। তো কেউ কি বেহেশতে গেছে? কেউ কি বলতে পারবে? কেউ কি কোনো খবর দিয়েছে কোনোদিন যে হ্যাঁ তারা বেহেশতে সুখে আছে? আসলে নিরীহ মানুষ হত্যা করলে তো দোজখে যাবে, সেটাই তো বলা আছে, এটাই তো বাস্তবতা। তাহলে এই যে কোমলমতি ছেলেদের মাথাগুলি খারাপ করে দিয়ে তাদেরকে বিপথে চালানো, তাদের নিজের জীবনটাকে ধ্বংস করা, সুইসাইড অ্যাটাক করে, সুইসাইড অ্যাটাক করে একটা ধ্বংস করে বা মানুষ মারে। সুইসাইড করা তো ইসলাম ধর্মের মহাপাপ, গুনার কাজ। সুইসাইড করলে তো কেউ বেহেশতে যাবে না, এটাই তো বলা আছে। তাহলে আপনারাই বিবেচনা করেন যে সুইসাইড করে বোম দিয়ে মানুষ মেরে কোন বেহেশতে যাচ্ছে তারা? এই বিপদ থেকে তাদেরকে সরাতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক মন্দা সত্ত্বেও দেশের পরিস্থিতি ভালো রয়েছে বলেও দাবি করেন সরকার প্রধান। আজকে যে মন্দা চলছে তার থেকে যেন বাংলাদেশ মুক্ত থাকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে বিএনপি, তাদের রাজনীতি পাকিস্তানি ভাবাদর্শের। রবিবার এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য রেখেছেন অভিযোগ করে বিবৃতিতে ওবায়দুল কাদের এর নিন্দা ও প্রতিবাদ জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 2001 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সংখ্যালঘুদের
ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। ওবায়দুল কাদের বলেন, সে সময়কার মন্ত্রী এমপিদের সরাসরি নির্দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল বিএনপির সন্ত্রাসী বাহিনী। তাদের পাশবিক অত্যাচারের হাত থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পায়নি। সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ চেয়ে করা রিটে তারেক রহমানের সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেই সাথে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নতুন করে আবেদন দিতে বলেছিল হাইকোর্ট। সেই অনুযায়ী সংশোধন করে নতুন আবেদন দিলে আদালত এই আদেশ দেন বলে জানান তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে আইনের দৃষ্টিতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য, বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ নিষিদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই সাথে তার বক্তব্য প্রকাশ ও প্রচার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছিল উচ্চ আদালত। 2015 সালের 7 জানুয়ারি ওই রুল জারি হলেও তা নিষ্পত্তি হয়নি। সম্প্রতি তারেক রহমানের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রচারকে কেন্দ্র করে ওই রুল শুনানি করতে আবেদন করা হয়েছে হাইকোর্টে। একদিনে ডেঙ্গুতে প্রাণ গেল আরও 11 জনের। এই নিয়ে ডেঙ্গুতে মৃত্যু দাঁড়িয়েছে 398 জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন 2905 জন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেক শিশুও রয়েছে। রাজধানী শিশু হাসপাতালেই ডেঙ্গু নিয়ে ভর্তি 135-এর বেশি শিশু। আসমা আক্তার নূপুরের প্রতিবেদন। চুয়াডাঙ্গা থেকে রক্তের সমস্যার চিকিৎসা করাতে রাজধানীর শিশু হাসপাতালে নিয়ে আসা হয় 1 বছর 4 মাস বয়সের আরশিকে। 3 দিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাও চলছে। এরই মধ্যে শনিবার ধরা পড়ে ডেঙ্গু। এরপর মেডিসিন বিভাগ থেকে ডেঙ্গু কর্নারে স্থানান্তর করা হয় শিশুটিকে। 3 দিন আগে রাত্রে ভর্তি করছিলাম ব্লাডের সমস্যার জন্য, এখানে ডেঙ্গু ধরা পড়েছে। শিশু হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা চলছে 135টি শিশুর। রবিবার পর্যন্ত নতুন ভর্তি হয়েছে 15 জন। তাদের অনেকেই ঢাকার বাইরের। প্রথম জ্বর আসছিল, জ্বর আসার পরে 3 দিন থাকার পরে এটা চলে গেছে। পরে আবার জ্বর উঠি, আবার 2 দিন পরে আমি টেস্ট করলাম, টেস্টের পরে দেখা গেছে যে ডেঙ্গু পজিটিভ। আমরা 6 তারিখ এখানে ভর্তি হয়েছি। হাসপাতালের পরিবেশ নিয়ে নানা অভিযোগ রোগীর স্বজনদের। টয়লেটে যে যাব, বাচ্চাকে যে আমি যে ইউরিন পাস করাবো, আমি তো পারছি না, কারণ বাচ্চা যেতে চায় না। আনসার দিয়ে এখানে আপনি ডিউটি করে, বাট আমরা যদি রোগীর অ্যাটেন্ডেন্স আমরা আসি, আমাদের সাথে অত্যন্ত খারাপ বিহেভিয়ার করে। এদিকে রোগীদের সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কখনো সেবা দিয়ে মানুষকে স্যাটিসফাইড করা যায় না। সে হয়তো চিন্তা করছিল আরেকটু বেটার পাওয়ার দরকার ছিল। এটা আমাদেরও কিছুটা থাকতেও পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, বর্তমান প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য ওষুধ না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি কোনো উপসর্গ দেখা দিলে ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গু পরিস্থিতি সারা দেশে স্থিতিশীল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বাড়তি আছে। হাসপাতালগুলোতে প্রায় ৯,৫০০ ডেঙ্গু রোগী ভর্তি আছে। বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে একযোগে স্বাস্থ্য বিভাগের 20,000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে রবিবার সকালে কর্নেল মালেক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশে প্রতিদিন প্রায় 40 থেকে 50,000 স্যালাইনের প্রয়োজন হয়। এজন্য দেশের স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালে স্যালাইনের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। ভবিষ্যতের জন্য বিদেশ থেকে স্যালাইন আমদানির কাজ চলছে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, করোনা নিয়ন্ত্রণ করা গেছে, ডেঙ্গুও নিয়ন্ত্রণ করা হবেই। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমদানির অনুমতি দেওয়া হবে। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম ডিম আমদানির প্রয়োজন নেই বলে জানান। প্রতি পিস ডিমের দাম 12 টাকার বেশি হওয়া উচিত নয় বলেও তিনি মনে করেন।
ডিমের দাম নিয়ে হইচই সর্বস্তরেই। সপ্তাহ ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি ডজনে 20 থেকে 35 টাকা পর্যন্ত বেড়েছে গরিবের প্রোটিন খ্যাত এই পণ্যটির দাম। 120 থেকে 130 টাকা ডজন ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে 165 থেকে 170 টাকায়। ডিমের দাম নিয়ে যখন সর্বমহল সরব, তখন পণ্যটির দাম নির্ধারণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বলেন, বাজারে ডিমের দাম কত হবে তা ঠিক করে দিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে চালানো হবে অভিযান, প্রয়োজনে করা হবে আমদানি। আমরা দেখতে বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি, ট্রাই করতে রাজি আছি, কিন্তু কি কষ্টটা হওয়া উচিত সেটা তো পানি সম্পদ মন্ত্রণালয় জানাবে। যেমন ধরেন আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করবো ডিম, এটা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারবো না। মূল ব্যাপারটা তাদের হাতে। তারা যদি বলে এটা এই দাম হওয়া উচিত বলে তারা অফার করে, আমরা বাজার ভোক্তা অধিকার দিয়ে সেই দামটা কন্ট্রোল করার চেষ্টা করব। এদিকে বিকেলে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশিদের নেতৃত্বে ডিম ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সভা শেষে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম বলেন, ডিমের দাম কমানোর জন্য উৎপাদনকারীদের অনুরোধ করা হয়েছে, তবে মন্ত্রণালয়ের পক্ষে ডিমের দাম নির্ধারণ সম্ভব নয় বলে জানান তিনি। দেশের যে উৎপাদন আছে, বাজার ব্যবস্থা আমরা যদি বিন্যাস করতে পারি, আমদানির কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। আমাদের কাছে মনে হয়েছে 12 টাকার উপরে কোনোভাবে একটি ডিমের দাম নির্ধারিত হওয়া উচিত নয়। এই 12 টাকাও যদি নির্ধারণ হয়, সেক্ষেত্রে যারা উৎপাদনকারী তাদের ভালো লাভ হবে। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ডলার সংকটে ঋণ শোধের সক্ষমতা সরকারের নেই বলেছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রিজার্ভ ধরে রাখতে না পারলে পাকিস্তানের মতো হবে বাংলাদেশ। বাজেটের ঘাটতি পূরণে টাকা ছাপাতে সরকারের নীতি দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি বলেও মন্তব্য করেছেন ডক্টর আহসান এইচ মনসুর। রিপোর্ট ফরুক বাবুর। জুয়েলারি শিল্পের বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে এফডিসিতে আয়োজন করা হয় ছায়া সংসদের। বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয়েছে ঢাকা কলেজ, প্রস্তাবের পক্ষে ছিল বিজিএমই ইউনিভার্সিটি। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিদেশি ঋণ পরিশোধ শুরু করলে বাংলাদেশে দেখা দিতে পারে ভয়াবহ রিজার্ভ সংকট। আমাদের ডলার অলরেডি, আমাদের রিজার্ভ অলরেডি 22 বিলিয়নে চলে এসছে। আমি যদি এখন সব পে করে দিয়ে আমার 20 বিলিয়ন ডলার উজাড় করে দিই, ওটাকে 5 বিলিয়নে নামিয়ে আনি, তাহলে পাকিস্তানের সাথে আমার কি পার্থক্য থাকবে? বাজেট ফাইন্যান্সিং এর জন্য টাকা ছাপানোটা, এটা কিন্তু আমাদের দেশের জন্য না, পৃথিবীর যে কোনো দেশেই এটা একটা গর্হিত কাজ বলে মনে করা হয়, এটা করা উচিত না। দেশের সুদৃঢ় অর্থনীতির অবস্থান জানান দিতে কৃত্রিমভাবে বহু বছর ডলারের সাথে টাকার মান আটকে রাখা সরকারের ভুল নীতি ছিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা কিছু ভুল নীতি করেছিলাম। আমরা 12 বছর ডলারের সাথে টাকার মানকে আটকিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে যখন ইকোনমিক শকটা আসলো, একবারে ধাক্কা খেয়ে আমরা 25-26% ডিভাইড করে ফেললাম। টাকাকে উচ্চ মূল্য রেখে আমরা এই প্যারিটিটা প্রায়োরিটি করেছিলাম যে ভারতের চাইতে আমাদের মাথা পিছু হবে। আসলে কিন্তু সেটা সঠিক ছিল না। এটা স্ট্যাটিস্টিক্যাল একটা আর্টিফ্যাক্ট আমরা ক্রিয়েট করেছিলাম, যেটা এখন কারেকশনের দিকে যাচ্ছে। এ সময় ছায়া সংসদের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্ন করেন, স্বর্ণ চোরাচালানকারীদের এত বছরে কেন চিহ্নিত করা গেল না? কোটি কোটি টাকার স্বর্ণ জব্দ হয়ে যাচ্ছে, কিন্তু যারাই স্বর্ণ চোরাচালান করেন তাদের একটু মাথা ব্যথা নাই। তারা যে কোথায় কিভাবে এই ক্ষতিটা পুষিয়ে নেয় সেটি কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা সামান্য ক্ষতি হলেই কিন্তু ব্যবসায়ীরা মাঠে মারা যায়, কিন্তু স্বর্ণ চোরাচালানিরা এই যে কোটি কোটি টাকার স্বর্ণ চোরাচালান করার পরও, ধরা পড়ার পরেও কিন্তু তারা কিন্তু কোনোভাবেই দেখি না যে তারা একটুখানি ক্ষান্ত হচ্ছে, তাদের কোনো ভয় লাগছে, কিছুই কিন্তু তারা লাগতে পারছে না। দেশে স্বর্ণের 90% চাহিদা চোরাই পথে আসে উল্লেখ করে তিনি বলেন, স্বর্ণ চোরাচালান বন্ধে রাজনৈতিক অঙ্গীকার দরকার। স্বর্ণ ফররুক বাবু, বাংলাভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ।
বৃষ্টির বাধায় পণ্ড হয়েছে এশিয়া কাপের পুরো স্কোয়াড নিয়ে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলন। টিম মিটিং করে এই দিনটি শেষ করেছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। স্কোয়াড ঘোষণার আগে মেডিকেল টেস্ট, ফিটনেস টেস্ট ও স্কিল ক্যাম্পে সময় কাটিয়েছেন প্রাথমিক স্কোয়াড। অধিনায়ক সাকিব এবং ওপেনার লিটন দাসকে ছাড়া এশিয়া কাপের বাকি 15 সদস্য দিয়ে ক্লোজ ডোর প্র্যাকটিসের সিদ্ধান্ত নেন হাথুরুসিংহে। অর্থাৎ টাইগাররা অনুশীলন করবে, কিন্তু গণমাধ্যম সেখানে থাকতে পারবে না। আগের দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় 15 মিনিটের জন্য গণমাধ্যমকে ছবি নেয়ার সুযোগ দেওয়া হবে, যদিও প্রথম দিনে সেই সুযোগটাও পাওয়া যায়নি। একটানা বৃষ্টিতে অনুশীলনে নামারই সুযোগ পায়নি দল। ড্রেসিং রুমে দলবদল নিয়ে অলস সময় কাটিয়েছে টিম ম্যানেজমেন্ট। টিম মিটিংয়ে ক্রিকেটারদের নিজের পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন হাথুরুসিংহে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনকালীন সরকার নিয়ে কংগ্রেসম্যানদের আলোচনা, সংবিধানের বাইরে সমঝোতা নাকচ সরকারের। তত্ত্বাবধায়কে অটল বিএনপি, ভোটাধিকার নিশ্চিতে তাগিদ বিশিষ্টজনদের। সুষ্ঠু নির্বাচনে শতকরা 10 সিটও পাবে না আওয়ামী লীগ, বলেছেন মির্জা ফখরুল। এবার ক্ষমতায় না এলে 50 বছর পিছিয়ে যাবে বিএনপি, বলেছেন তথ্যমন্ত্রী। ডেঙ্গুতে দেশে একদিনে 11 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 2905 জন। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, দাবি স্বাস্থ্যমন্ত্রী। ডিমের দামের দায় প্রাণী সম্পদের উপর চাপালেন বাণিজ্যমন্ত্রী। নিয়ন্ত্রণে না এলে আমদানির হুঁশিয়ারি, আমদানির প্রয়োজন নেই জানালেন প্রাণী সম্পদ মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।